বড় সংস্কারের মুখে স্বাস্থ্য খাত, সমন্বয়হীনতা কমিয়ে দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3 অধিদপ্তর, পাল্টে যাচ্ছে নাম। আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্চ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাব আশা করতে পারি, এবং এটা অনুমোদনও হয়ে যাবে আশা করি। এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে। বাংলাদেশের আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে গুরুত্বপূর্ণ বললেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস। সাফল্যের বিচারে সেরা মাদ্রাসা শিক্ষা বোর্ড, সামাজিক অবস্থান আর ব্যবস্থাপনার প্রধান কারণ বলছেন বিশ্লেষকরা। ফলাফলের আনুপাতিক ধারা থেকে বের হওয়ার তাগিদ। পাকিস্তানে আবারও নিষিদ্ধ উগ্রপন্থী দল তেহরিকি লাব্বাইক টিএলপি। শেহবাজ শরীফের মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আসছে। 7টি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3টি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর, আর মন্ত্রণালয়ের 2 বিভাগও এক হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমিয়ে সেবা মানুষের দোরগোড়ায় নিতেই এমন পদক্ষেপ। স্বাধীনতার 54 বছরেও দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই খাতের সংস্কারের জন্য নেওয়া হয় বড় উদ্যোগ। বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ। সেবা, শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্যের পুরো কার্যক্রম চালাতে আছে 7টি প্রতিষ্ঠান। এগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ছিল, যার প্রভাব পড়ত কাজে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এগুলো ভেঙে এবার 3টি অধিদপ্তর হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। এটি সব হাসপাতালের সেবার বিষয়টি দেখভাল করবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দিয়ে হচ্ছে নতুন অধিদপ্তর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য। আর এমবিবিএস, ডেন্টাল ও নার্সিং সহ সব ধরনের চিকিৎসা সেবা ও গবেষণার দায়িত্বে থাকবে স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর। হাজার হাজার পদ আছে, এই পদগুলোকে অ্যালাইন করা তো খুবই কঠিন। মানে এইগুলোকে এই গ্রেড মিলিয়ে অ্যালাইনমেন্ট হওয়াটা সেটা একটা লম্বা প্রসেস। বাট আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্চ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাব আশা করতে পারি, এবং এটা অনুমোদনও হয়ে যাবে আশা করি। এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে আর কি, যে গ্রেড 14-তে কে আছে, এখানে গ্রেড 16-তে কে আছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন হয়ে গেলে পরে কিন্তু ডিজিগুলো তো আমাদের এখান থেকে হবে। সো এটা আমাদের বেশি সময় লাগা উচিত না, 1 মাস 1.5 মাস এরকম। আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নাম মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি। ওষুধের পাশাপাশি কসমেটিকের বিষয়টি দেখবে এই প্রতিষ্ঠান। আমরা যে লোক বদলানো এগুলো বা এই ডিজিওডি মেলানো এগুলো তো সবগুলোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কম্প্রিহেনসিভ কেয়ারটা পায় অ্যাট দ্য পয়েন্ট, মানে ওনার প্রয়োজনের মুহূর্তে উনি যেন একটা প্যাকেজ অফ সেবা উনি পান, এটা নিশ্চিত করাটাই আসলে সব কিছুর মূল উদ্দেশ্য। ওষুধ, ভ্যাকসিন, ডিভাইস সহ সব স্বাস্থ্য প্রযুক্তির উপযোগিতা মূল্যায়নে হচ্ছে হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট ইউনিট। এটি স্বাস্থ্য খাতে সব ধরনের প্রযুক্তিগত ক্রয়, সংগ্রহ এবং অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বলেন, বাংলাদেশে আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার মধ্যে দিয়ে নতুন সরকার ও সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে হবে। ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নীতি ও স্বার্থ এগিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। একই সাথে মার্কিন ব্যবসার জন্য সুযোগ তৈরি, বাণিজ্য বাধা ও ঘাটতি কমিয়ে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। গেল 2 সেপ্টেম্বর তাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
to advance the U.S.-Bangladesh relationship. The people of Bangladesh will go to the polls early next year. বাংলাদেশের জনগণ আগামী বছরের শুরুতে ভোট দিতে যাবে। এটি দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। একটি নতুন সরকার এবং একটি নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে। বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী পদত্যাগ করেছে এমন খবরকে গুজব ও ভিত্তিহীন দাবি করে দলটির একাধিক নেতা বিষয়টি অস্বীকার করেছেন। দলটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী পদত্যাগ করেননি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি সূত্রের বরাত দিয়ে পাটোয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, প্রায় 2 সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত বলেন, এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। লালমনিরহাটে আওয়ামী লীগের সমর্থক সহ বিএনপিতে যোগদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 শতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ KUP উচ্চ বিদ্যালয় মাঠে এই উপলক্ষে জনসভার আয়োজন করে জেলা বিএনপি। সেখানে জেলা বিএনপির সভাপতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ আওয়ামী লীগের সমর্থকরা। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনীতিতে আজকে যে শত্রু কালকে বন্ধু হতে পারে, আজকে যে বন্ধু কালকে শত্রু হতে পারে। আপনারা শুধু আপনার বদনাম না করে, কাদা ছোড়াছুড়ি না করে, ষড়যন্ত্র না করে আপনারা মানুষের কাছে চান। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শুধু পাশের হারে নয়, GPA 5-এর দিক থেকেও 5টি বোর্ডের চেয়ে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাদের প্রশ্নপত্র কি সহজ, অথবা উত্তরপত্রে কি তুলনামূলক বেশি নম্বর দেয়া হয়? সংশ্লিষ্টরা অবশ্য উড়িয়ে দিতে চান সেসব উদ্বেগ। তারা বলছেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বেঁধে দেয় প্রশ্নপত্রের ধরন ও নিয়ম। বড় হওয়ার সুপ্ত বাসনা থেকেই বেশি পড়াশোনা করে মাদ্রাসার শিক্ষার্থীরা। SRS আলীর ছবিতে আলামিন হক অহনের রিপোর্ট। এবার এইচএসসিতে সাধারণ বোর্ডে 10,47,242 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 6 লাখেরও কম। আর সমমানের মাদ্রাসা বোর্ডে 82,809 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 62,609 জন। শুধু এবার নয়, গেল 5 বছর কখনোই 90% নিচে নামেনি মাদ্রাসা বোর্ডের পাশের হার। যদি আমার দেশের সীমারেখার ভিতরে হয়, সেটাকে আমরা বলবো জিডিপি বা। একই দেশের একই বয়সের শিক্ষার্থীদের ফলাফলে কেন এমন ভিন্নতা? তাছাড়া বাধ্যতামূলক সাধারণ বিষয় ছাড়াও কোরআন হাদিস সহ বাড়তি কয়েকটি বিষয় পড়তে হয় আলিম পরীক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থীরা কিভাবে দেখেন বিষয়টিকে? সারাক্ষণ হয় টিচারদের সামনে থাকে, ওরা ফাঁকি দেওয়ার সুযোগটা পায় না। ওদের মনে হয় ভালো করে পড়ানো হয়, লাইক ওদের অনেক বেশি সময় দেওয়া হয় পড়াশোনার পিছনে। আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা অনেকটা কোকারিকুলার অ্যাক্টিভিটিসটাকেও একসাথে মেনটেন করি। কোকারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য হয়তো রেজাল্টটা একটু ডাউন হলেও আর মাদ্রাসা বোর্ডে বেশি ভালো হচ্ছে। ওদের তো একটা বোর্ড, তো ওদের একটা বোর্ডের কোয়েশ্চেনগুলো পড়লেই হয়ে যায়। আমাদের তো 7-8টা বোর্ড, সবগুলো থেকে মিলিয়ে কোয়েশ্চেন করে। যখন কোয়েশ্চেনগুলো ক্রস চেক করে দেখি তখন দেখা যায় মাদ্রাসা বোর্ডেরগুলো সবগুলো বইয়ের থেকে একেবারে ডিরেক্টলি আসছে, কিন্তু যখন আমরা দেখি জেনারেল লাইনেরগুলো তখন এগুলো ট্রান্সলেশন একটু ঝামেলা হয় এবং যে তুলনামূলকভাবে এগুলো একটু কঠিন হয়ে থাকে, যেমন বইয়ের থেকে একটু ঘুরিয়ে দেয় ওগুলো। প্রশ্ন ও উত্তরপত্রের তুলনামূলক বিশ্লেষণের সুযোগ না হলেও এ বিষয়ে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা গবেষকদের সঙ্গে কথা হয় যমুনা টেলিভিশনের। তাদের ব্যাখ্যায় অবশ্য ভিন্নতা দেখা যাচ্ছে। স্কুলের টিচাররা যেমন ট্রেনিং পান, আমার মাদ্রাসা শিক্ষকের এরকম ট্রেনিং পান। ওই একই কাঠামোতে প্রশ্ন হয়, মাদ্রাসার প্রশ্ন, স্কুলের প্রশ্ন, কলেজের প্রশ্ন, একই কাঠামোবদ্ধ, একই ধরনের প্রশ্ন হয়। কাজে ওখানে প্রশ্নের মান বা করানো বেশ কম করার কোনো সুযোগ নেই। আপনি প্রশ্নগুলো বদলায় দেন, তো দেখা যাবে যে রেজাল্টের সিনারিও কিন্তু বদলায় যাবে। খাতা দেখার কৌশল বদলায় দেন, যে আপনি খাতা দেখার সময় কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ কতটুকু পারলে কত নম্বর দেওয়া হবে। এই কৌশলে মাদ্রাসা বরাবরই ভিন্নতা অবলম্বন করে। আমি ভালো মন্দ বলছি না, ভিন্নতা অবলম্বন করে, তো যার কারণে তাদের রেজাল্ট একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। যদিও এই গবেষক মনে করেন মাদ্রাসা শিক্ষার্থীদের ভালো করার অন্যতম আরও একটি কারণ আছে। শিক্ষকতা আমরা কাদেরকে চাই? যাদের আগ্রহ আছে, ডেডিকেশন আছে। তো মাদ্রাসা শিক্ষকদের মধ্যে ওই জিনিসটা তুলনামূলকভাবে বেশি, যে কারণ তারা
নিয়ত করে এসেছেন যে মাদ্রাসায় পড়াবেন, ঠিক আছে? তো এখন এই মোটিভেশনটা তাদের মধ্যে কাজ করে। 17 বছর ঢাকা কলেজে শিক্ষকতা শেষে সরকারি মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওবায়দুল হক। খুব কাছ থেকেই দুই ধারার শিক্ষা ব্যবস্থা দেখা এই অধ্যাপক অবশ্য শিক্ষার্থীদের একাগ্রতাকেই এগিয়ে রেখেছেন। এখানে মাদ্রাসা ছেলেদের মধ্যে না পাওয়ার যে বেদনা, আমাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, কারণ আমাকে এক শ্রেণীর সমাজ ঘৃণা করে, অপছন্দ করে, আমাকে স্পেস দিতে রাজি না, আমার চেয়ারটা দিতে রাজি না। এটা কিন্তু মাদ্রাসা ছেলেরা উপলব্ধি করার কারণে তারা অনেকটা জেদি হয়ে ওঠে। যদি বলতে এই অর্থে যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি পারি। মাদ্রাসা বোর্ডের তুলনায় সাধারণ বোর্ডের শিক্ষার্থী অনেক বেশি, তাই ফলাফলের অনুপাত দিয়ে সঠিক বার্তা পাওয়া কঠিন, এমন মনোভাব জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন শিক্ষা ব্যবস্থায় গলদ দীর্ঘদিনের, বের হতে হবে সেখান থেকে। আমার যে দক্ষ, যোগ্য এবং সত্যিকার অর্থে যারা শিক্ষকতা আসার কথা, তাদেরকে কি আমরা শিক্ষকতা আনতে পেরেছি? এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আলাদা নম্বর যোগ করে, যা মেধা তালিকার ক্রম নির্ধারণে সহায়ক। জিপিএ বুঝলাম 10টা আমার বেড়ে গেছে, বুঝলাম, কিন্তু রিটেন দেখেন ওখানে কিন্তু আমার পিছিয়ে আছে তারা। আমি চ্যালেঞ্জ করছি, ঢাকা ইউনিভার্সিটি ইংরেজিতে 1 বছর 2 জন পাশ করলো ভর্তির জন্য। আমি তো ঢাকা কলেজে টিচার তখন, এই 2 জনের মধ্যে একজন মাদ্রাসা ছাত্র। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। টাঙ্গুরার হাওরে বেড়াতে যাচ্ছিলেন তারা। ভোরে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের পাশে ঘটে এই দুর্ঘটনা। নিহতরা হলেন রাজধানী ঢাকার মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। পর্যটকরা জানান, ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা সপরিবারে সেজুতি ট্রাভেলসের বাসে সুনামগঞ্জের পথে যাত্রা করেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ বাসের নিচে চাপা পড়ে নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে। বৈদ্যুতিক ব্যাটারি চালিত অনুমোদনহীন যানবাহনে সয়লাব বরিশাল নগরী। চালকদের নেই কোনো অভিজ্ঞতা, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের সংখ্যা। কর্তৃপক্ষ বলছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তৎপর তারা, যদিও সাধারণ মানুষের অভিযোগ অবৈধ বাহন ও বেপরোয়া চালকদের নৈরাজ্যের বিপরীতে পুলিশ ও নগর প্রশাসনের তৎপরতা খুবই সীমিত। কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ছে সড়কে, কখনো ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দিচ্ছে মোটরসাইকেল আরোহীকে, কখনো পথচারীর উপরই তুলে দিচ্ছে অটোরিকশা। বরিশাল শহরের নিত্যদিনের চিত্র এটি। দীর্ঘ সময় ধরেই নগরবাসীর গলার কাটা ব্যাটারি চালিত ইজি বাইক, এখন মরার উপর খাড়ার ঘা ব্যাটারি চালিত রিকশা, যার গতির নিয়ন্ত্রণ থাকে না চালকদের হাতেই। পেট্রোলে তো মনে করেন ওটা ব্রেক মানাইতে পারে, আর এটা তো পিক আপ, আমরা পিক আপ পাইয়ে মনে করেন ফোর্সে চালাই জন্য অ্যাক্সিডেন্ট হয়। বৃষ্টির ভিতরে জোরে চালান যায় না, ব্রেক করলে মানে এখানে করলে আরো 2-3 জায়গা, আর পার্সোনালি সমস্যা হয় না। এটা মনে করেন মোটরের একটা ব্রেক আছে, ওই ব্রেকটা যদি করা হয় তাহলে মনে করেন দুর্ঘটনাটা একটু কমতো, কিন্তু ওই মোটর ব্রেকটা তো মনে করেন দেয় না কোম্পানি। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে নিবন্ধিত ইজি বাইকের সংখ্যা ৭৬০০, তবে রাস্তায় চলাচলকারী ব্যাটারি চালিত রিকশার নেই নিবন্ধন। অলিগলি কিংবা সড়ক মহাসড়ক সবখানি এসব অবৈধ যানবাহনের অবাধ বিচরণ, ফলে বাড়ছে মৃত্যু ঝুঁকি। যেমন কিছুদিন আগে ওটা যে নদুল্লা বাজার একটা মহিলার অটো রিক্সার জন্য এটা ট্র্যাকের নিচে চাকা তলে পড়ে গেছে, এটা 100% ঝুঁকিপূর্ণ। কোনো দিক চাওয়াটা দেয় না, ফোন করে ঘুরে চালাইতে, এদিক দিয়ে একটা গাড়ি আইলে না নাইলে ওটা দেয় না। পায়ে চালানোর কথা সেটা আবার মোটর লাগিয়ে ফেলছে। এই অটো রিক্সাগুলো এখন পর্যন্ত সারা দেশে কোথাও দেয়নি, কি যেন আমরা ওই অটো রিক্সাগুলো দেওয়ার চিন্তা ভাবনা আপাতত করছি না আর কি। ওটা আমরা ব্যবস্থা নিব। এসব যানবাহনের কারণে সড়কে বাড়ছে যানজট। যদিও ট্রাফিক বিভাগ বলছে সড়ক পরিবহন আইন অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা। সেক্ষেত্রে আমরা যেটা করতেছি, আমরা সড়ক পরিবহন আইন যেটা 2018 আছে, সেই অনুসারে আমরা এই সমস্ত পরিবহনের বিরুদ্ধে বা এই সমস্ত অযান্ত্রিক যানের বিরুদ্ধে আমরা তাদেরকে আটক করছি, আমরা তাদেরকে ডাম্পিং করছি। আমরা এই আইন অনুসারে তাদেরকে কিন্তু নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।
বিআরটিএর কর্মকর্তার মতে ব্যাটারি চালিত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে সরকারকে। যদি এগুলো চলাচল করবে, কি পরিমাণ চলাচল করবে সেটা সরকার প্রতিটা জেলাতে মেট্রো রেল নির্ধারণ করে দিতে পারে, তাহলেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া এখন যে সিচুয়েশন আছে এটা লোকাল কোনো বিআরটিএ, পুলিশ কিংবা প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ এটা এখন সরকারি সিদ্ধান্তে, সেন্ট্রাল সরকারি সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিআরটিএর তথ্য বলছে নগরীতে সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি, ফলে যানজট আর দুর্ঘটনা এখানকার প্রতিদিনের ঘটনা। পরিসংখ্যান বলছে এই শহরে চলাচলকারী ব্যাটারি চালিত যানবাহনের ৮০% অবৈধ। ডান, বাম বা মধ্যপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলছে এসব যানবাহন। ২০২৪ সালের ৫ আগস্টের পরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, শুধু হয়েছে হাত বদল, এমনটাই বলছেন সাধারণ মানুষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় ১.৫ কিলোমিটার পথ। ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নের নারীদের এই সংগ্রাম প্রতিদিনের। অনেকে আবার ব্যবহার করে নদী, খাল ও পুকুরের পানি। এতে ছড়াচ্ছে রোগবালাই। ২০২২ সালে ইউনিয়নটি গঠিত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি, অভিযোগ স্থানীয়দের। সবেমাত্র ফুটতে শুরু করেছে ভোরের আলো, এর মাঝেই ঘর থেকে বেরিয়েছেন ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নের নারীরা। সবার হাতেই কলস। নিজেদের বাসাবাড়িতে টিউবওয়েল না থাকায় ছুটতে হয় ১.৫ কিলোমিটার দূরে বিশুদ্ধ পানির জন্য। উপজেলা থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলী, বসবাস প্রায় ১৫,০০০ মানুষের, অথচ টিউবওয়েল মাত্র ১৮০টি। বিশুদ্ধ পানির জন্য এখানকার নারীদের প্রতিদিন কাঁচা সড়কে ছুটতে হয় দূর দূরান্তে। কেউ কেউ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভয়ে ব্যবহার করেন নদী, পুকুর কিংবা খাল বিলের পানি। এতে মাঝে মধ্যেই রোগবালাইয়ের শিকার হতে হয় তাদের। এর আশেপাশে কোনো একটা এলাকাত কল নাই, মসজিদের পাশে একটা কল আছে, কোন রকম নুনা পানি উঠে ১.৫ কিলোমিটার আধা ঘন্টা লাগে সময়। আইতে পারি না, যাইতে পারি না, তখন পুচকুনির খালের পানি ফিটকারি দিয়ে বইয়ে খাই, আঙ্গুর রোগও চেতে যায়। বিভিন্ন সময় প্রকল্পের অধীনে গভীর নলকূপ স্থাপন করা হলেও তার জন্য অতিরিক্ত অর্থ দাবির অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এত বড় বিশাল একটা বাজার, তার মধ্যে হাড়ি দেখেন কল নাই। আমরা হাজার হাজার মানুষ এই শহরে বসবাস করি। কল চাইলে টাকা দিতে হবে ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০। আমরা কোনো কল পাচ্ছি না। টাকা আমাদের সমর্থ নেই যে আমরা এই টাকা জমা দিয়ে যেন আমরা কল আনব। সিডিএসপি 5 প্রকল্পের মাধ্যমে নতুন করে টিউবওয়েল স্থাপনের আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য কর্মকর্তা। জানান, নির্ধারিত ফি ব্যতীত বাড়তি টাকা আদায়ের কোনো সুযোগ নেই। চরের মানুষের সুপেয় পানির কষ্ট নিরসনের জন্য সিডিএসপি 5 প্রকল্পের মাধ্যমে আরও আমরা বেশ কিছু টিউবওয়েল দেওয়া হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেখানে কিছু টিউবওয়েল দেওয়ার চেষ্টা করব। আমরা সরকারিভাবে টিউবওয়েল বিতরণ করি, এগুলোর জন্য গ্রাহককে ৭,০০০ টাকা সহায়ক চাঁদা প্রদান করতে হয়। বিশুদ্ধ পানির সংকট নিরসনে পর্যাপ্ত টিউবওয়েল বরাদ্দের দাবি মনপুরার কলাতলী ইউনিয়নবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যমুনা নিউজে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে মারমা সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কঠিন জীবরদান। সেখানে আছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? আপনি যেমনটি বলেছিলেন, আজ সকাল থেকে তো এই বিহারে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোর থেকে এখানে পঞ্চশীল গ্রহণ থেকে শুরু করে তাদের যে ধর্মীয় পতাকা উত্তোলন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন যেসব নারী পুরুষরা, তাদেরকে যারা ধর্মগুরু ছিলেন তারা দেশনা দিয়েছেন। একটু আগে দেশনা যে প্রার্থনা ছিল সেই প্রার্থনা শেষ হয়েছে। এই আজ দুপুর পর্যন্ত প্রথম পর্বের যে অনুষ্ঠানটা শেষ হয়েছে। এই অনুষ্ঠানে রাঙ্গামাটি ছাড়াও খাগড়াছড়ি মারমা সম্প্রদায়ের লোকজন এবং রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে বুদ্ধ ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, চাকমা, মারমা, তঞ্চঙ্গা, তারা সকলে কিন্তু আজকে এই কঠিন জীবরদান অনুষ্ঠানে তারা সমবেত হয়েছেন। এই বিহারে দীর্ঘ ৯ বছর যাবত ধরে এই বিহারে এই কঠিন জীবরদান অনুষ্ঠান হয়ে আসছে। এই
এছাড়া এই বিহারের মধ্যে বিভিন্ন সম্প্রদায় তারা এখানে সমাগম হয়ে থাকে। আজকের যে কঠিন চিবদান অনুষ্ঠান হবে, এই কঠিন চিবদান দ্বিতীয় পর্বে অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে রাঙ্গামাটির চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস এবং ধন্যবাদ শামসুল যুক্ত হবার জন্য। ভারতে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে কমপক্ষে 20 জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ভোরে অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষের পর বাসটিতে আগুন লাগে। এ সময় বাসে 40 জনেরও বেশি যাত্রী ছিলেন। বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল বাসটি। দুর্ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে এতে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। পরে 2 চাকার যানটির নিচে আটকা পড়লে মুহূর্তে আগুন ধরে যায় পুরো বাসে। কয়েকজন জানালা দিয়ে বের হতে পারলেও ভেতরে আটকা পড়েন অনেক যাত্রী। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। উগ্রপন্থী দল তেহরিকি লাব্বাইক টিএলপিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার। সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার অনুমোদন দেয় মন্ত্রিসভা। দলটির বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। কয়েকদিন আগে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয় টিএলপি সদস্যরা। এতে নিরাপত্তা কর্মীদের সাথে তাদের সংঘর্ষে প্রাণ যায় কমপক্ষে 5 জনের। ধারণা করা হচ্ছে এই ঘটনা ঘিরেই নতুন করে নিষেধাজ্ঞায় পড়ল দলটি। এদিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে তেহরিকি লাব্বাইক টিএলপি। এর আগে 2021 সালেও সহিংস বিক্ষোভের জেরে ইমরান খানের সরকার টিএলপিকে নিষিদ্ধ করে, যদিও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে 6 মাসের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য একটি বিশেষ গ্যালারি প্রতিষ্ঠিত হয়েছে চীনের মিউজিয়ামে। ইন্দ্রিয় নির্ভর এই গ্যালারিতে চোখে দেখার পাশাপাশি প্রদর্শনীগুলো অনুভব করার সুযোগ পাবে প্রতিবন্ধীরা। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে ছুঁয়ে অনুভব এবং ব্রেইল পাঠের সুযোগ। এছাড়া শব্দ, গন্ধ এবং সাংকেতিক ভাষার মাধ্যমে সবার জন্যই গ্যালারির দর্শনের অভিজ্ঞতাকে বৈচিত্র্যময় করে তোলার চেষ্টা করা হয়েছে। মিউজিয়াম মানেই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের ব্যাপার স্যাপার, কিন্তু যাদের চোখে আলো নেই তারা কেন ভিড় করছেন জাদুঘরে? চীনের প্যালেস মিউজিয়ামে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ইন্দ্রিয় নির্ভর গ্যালারি। এর বিশেষত্ব, প্রদর্শিত নিদর্শনগুলো ছুঁয়ে দেখার সুযোগ পাচ্ছেন বিশেষ চাহিদা সম্পন্নরা। সাথে নিদর্শনগুলো সম্পর্কে বিবরণ দেওয়া আছে ব্রেইল পদ্ধতিতে, ফলে পাঠযোগ্য হয়ে উঠছে বিবরণগুলো। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো তাদেরকে নিষিদ্ধ শহর দেখানো। এর মধ্যে রয়েছে পিছনের 3টি প্রাসাদ এবং ইম্পেরিয়াল গার্ডেন। এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো ইন্দ্রিয় নির্ভর গ্যালারি। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি। আমরা আশা করি আরও বেশি প্রতিবন্ধী নিষিদ্ধ শহরকে সত্যিকার অর্থে স্পর্শ করতে, দেখতে এবং শুনতে পারবেন। গ্যালারিগুলোতে 4টি আলাদা গন্ধের ধূপ জ্বালানো হয়, যেগুলো গ্রীষ্ম, শরৎ, শীত এবং বসন্ত ঋতুর ফুলের সুবাস ছড়ায়। উদ্দেশ্য, ঋতু পরিবর্তনের প্রাকৃতিক গন্ধের অনুভূতি দেওয়া। এখানে 4টি ঋতুর প্রতিনিধিত্বকারী ফুলের সুগন্ধ রয়েছে। গন্ধ এবং স্পর্শের সংমিশ্রণে এই অভিজ্ঞতা সত্যিই অনন্য। এছাড়া প্রতিটি প্রদর্শনী ভিডিও স্ক্রিনে সাংকেতিক ভাষায় ব্যাখ্যা করা হচ্ছে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য। যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হলো নিষিদ্ধ শহরের বালির টেবিল। এর মাধ্যমে আমরা তিয়ান আনমেন ও ডুয়ানমেন থেকে সুপ্রিম হারমোনি হল পর্যন্ত প্রতিটি ভবন এবং গেটের বিন্যাস অনুভব করতে পারি। স্পর্শের মাধ্যমে আমরা তাদের অবস্থান এবং সামগ্রিক আকার স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। এটি আমাদের প্রাসাদের কাঠামো সম্পর্কে একটি বিস্তৃত ধারণা দেয়। এই অভিজ্ঞতা সত্যিই দুর্দান্ত। বিচিত্রময় এই গ্যালারিটি দৃষ্টি প্রতিবন্ধীদের চীনের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে যুক্ত করেছে। পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের কাছেও দেশটিকে তুলে ধরেছে ভিন্নভাবে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।